হ্যালো বন্ধুরা, আমাদের লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম নানান রকম নিউক্লিয়ার মডেল নিয়ে। অ্যান্ড there we found that primarily there are two types of nuclear models. The first is liquid drop model, যেখানে নিউক্লিয়াসকে একটা জলের ফোঁটার মতো ধরা হয়। And the second is nuclear shell model, যেখানে ধরা হয় নিউক্লিয়াসটাকে একটা অ্যাটমের মতো, যেখানে নিউট্রন বা প্রোটনগুলো নির্দিষ্ট এনার্জি লেভেল থাকে। বেশ, তাহলে আজকে আমরা একটুখানি কম্পেয়ার করব বিটুইন দ্য অ্যাচিভমেন্টস অফ লিকুইড ড্রপ মডেল অ্যান্ড নিউক্লিয়ার শেল মডেল। তাহলে আমাদের কি কি এক্সপ্লেন করতে হতো যেখান থেকে আমরা বিভিন্ন মডেল পেয়েছি? কি কি আমাদের এক্সপ্লেন করতে হতো? ফার্স্ট অফ অল আমাদের এক্সপ্লেন করতে হতো এই বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, অর্থাৎ বাইন্ডিং ফ্র্যাকশন ভার্সাস মাস নাম্বার, এই কার্ভটা আমাদের এক্সপ্লেন করতে হতো। এরপর আমাদের এক্সপ্লেন করতে হতো এই স্পাইকগুলো, spikes in the blue circle. We needed to explain the spikes. এবং স্পাইকগুলোর মানেটা কি? মানেটা হচ্ছে গিয়ে there is more stability or higher binding energy for a few particular neutron number or proton numbers n কিংবা z। দেখা যাচ্ছে স্পাইকগুলো, the spikes appear at a particular capital N or a particular capital Z, the values being 2, 8, 20, 28, 50, 82। I repeat, 2, 8, 20, 28, 50, 82, 128। তার স্পাইকগুলো কেন আসছে সেটা আমাদের এক্সপ্লেন করতে হতো। ফার্স্ট অফ অল দ্য শেপ অফ দ্য কার্ভ, সেইটা এক্সপ্লেন করতে হবে। স্পাইকগুলো কেন আসছে সেটা এক্সপ্লেন করতে হবে। এবং নিউক্লিয়াসের একটা নিজস্ব স্পিন থাকে যেটা মেজার করা যায়, একটা প্যারিটি থাকে যেটা মেজার করা যায়। ফর এক্সাম্পল YB or ইট্রিবিয়াম 173, দেখা গেছে নিউক্লিয়ার স্পিন হচ্ছে 5/2, এর প্যারিটি হচ্ছে অড প্যারিটি। প্রসঙ্গত বলি যে প্যারিটি ব্যাপারটা ওয়েভ ফাংশনের সঙ্গে রিলেটেড। ওয়েভ ফাংশন সাই এক্স, এক্সের সাইনটা যদি প্লাস থেকে মাইনাস করে দিই, তাহলে দ্য রেজাল্টিং ওয়েভ ফাংশন যদি মাইনাস সাই এক্স হয়ে যায়, তাহলে তাকে বলে অড প্যারিটি। আর যদি মাইনাস এক্স করলেও সাইটা সাই থাকে, অর্থাৎ সাই অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু সাই এক্স, তাকে বলি আমরা ইভেন প্যারিটি। যেমন কস এক্স, কস এক্স ইজ অ্যান এক্সাম্পল অফ ইভেন প্যারিটি, কেননা এক্সটাকে মাইনাস করে দিলেও মানে কস অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কস এক্স। কিন্তু সাইন এক্স ইজ অড প্যারিটি, কেননা সাইন অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সাইন এক্স। তাহলে কোনো নিউক্লিয়াসের ওয়েভ ফাংশনের যদি মানে সাই অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস সাই এক্স হয়, তাহলে সেটা সেই নিউক্লিয়াসের প্যারিটি হচ্ছে অড প্যারিটি। কোনো নিউক্লিয়াসের ওয়েভ ফাংশন যদি এমন হয় যে সাই অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু সাই এক্স, তাহলে সেই নিউক্লিয়াসের প্যারিটি হচ্ছে ইভেন প্যারিটি। একটু ছোট্ট করে দেখে নিই যে নিউক্লিয়ার স্পিন সম্পর্কে আমরা জানলাম কি করে, বা হাউ টু মেজার দ্য নিউক্লিয়ার স্পিন। So we can represent the magnetic moment of a nucleus using a single arrow. এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে নিউক্লিয়ার স্পিন বলতে আমরা কি বুঝি আর কি। তো ছবিতে দেখা যাচ্ছে যে নিউক্লিয়াস হচ্ছে নিউট্রন এবং প্রোটনের সমষ্টি, এবং প্রতিটা নিউট্রন এবং প্রোটনের একটা করে ইন্ট্রিনসিক স্পিন আছে। এবার
দেখা গেছে যে ইলেকট্রনের স্পিন যেমন মানে আচ্ছা স্পিনের ব্যাপারে আরেকটুখানি বলে নেওয়া দরকার এখানে। আচ্ছা, সেটা হয়তো পরের স্লাইডটা আগে বললেই বেশি ভালো হয়। আমি নিউক্লিয়াসকে যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, তাহলে দেখা যায়, মনে করি 10টা নিউক্লিয়াস, তাকে আমি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে পাঠালাম। অদ্ভুত ব্যাপার, দেখা যাবে যে একটা পর্দা যদি রাখি তাহলে দেখা যাবে যে 10টা নিউক্লিয়াসের মধ্যে 5টা নিউক্লিয়াস উপরে শিফট হয়ে গেল, 5টা নিউক্লিয়াস নিচে শিফট হয়ে গেল, জাস্ট বিকজ অফ অ্যাপ্লিকেশন অফ ম্যাগনেটিক ফিল্ড। এবার এটা তাহলে কি করে সম্ভব? আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মানে ম্যাগনেটিজম যখন তোমরা পড়েছিলে তখন তোমরা দেখেছিলে যে কোনো একটা ম্যাগনেটিক মোমেন্টকে যদি ম্যাগনেটিক ফিল্ডে রাখা হয় তাহলে ম্যাগনেটিক মোমেন্টের এনার্জিটা চেঞ্জ হয়ে যায়। দ্য অ্যামাউন্ট অফ এনার্জি চেঞ্জ ইজ ইকুয়াল টু মাইনাস মিউ ডট বি, যেখানে মিউটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে মানে তার এনার্জিও চেঞ্জ হয়ে যায় এবং তার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই হয়। ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু যদি মিউ হয় আর ম্যাগনেটিক ফিল্ড যদি বি হয় তাহলে ম্যাগনেটিক মোমেন্টের উপর একটা ফোর্স অ্যাপ্লাই হয় হুইচ ইজ মিউ ক্রস বি, এবং সেই ফোর্সের জন্য মোমেন্টটা কিন্তু মুভ করতে পারে। তাহলে বোঝা গেল যে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো একটা ম্যাগনেটকে যদি রাখা হয় তাহলে সেটা মুভ করবে। যেমন সিম্পল একটা বার ম্যাগনেটকে আমি যদি একটা সুতোর মধ্যে বেঁধে ঝুলিয়ে দিই তাহলে সেটা একটা মুভ করে, সেটা রোটেট করে, কেননা আর্থের ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে সেটা আছে। তার মানে গল্পের মডেল হচ্ছে যে যে কোনো ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারে। যেহেতু নিউক্লিয়াস অলসো ইন্টারঅ্যাক্টস উইথ আ ম্যাগনেটিক ফিল্ড, কেননা ওর এনার্জি চেঞ্জ হয়। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াসের দুটো আলাদা এনার্জি লেভেল সৃষ্টি হয় কোনো কোনো নিউক্লিয়াসের ক্ষেত্রে। মানে এক একটা নিউক্লিয়াসের ক্ষেত্রে, মানে এই নিউক্লিয়াসের ক্ষেত্রে পার্টিকুলারলি আমরা দেখতে পাচ্ছি যে দুটো এনার্জি লেভেল দেখা যাচ্ছে, কিন্তু কোনো নিউক্লিয়াসের ক্ষেত্রে 5টা এনার্জি লেভেলও দেখা যেতে পারে। কিন্তু সমস্যা মানে বিষয়টা হচ্ছে এটাই যে ম্যাগনেটিক ফিল্ডে কোনো নিউক্লিয়াসকে রাখলে তার এনার্জি লেভেলের একটা চেঞ্জ হয়, এবং একটা এনার্জি লেভেল থেকে মানে গ্রাউন্ড স্টেট একটা এনার্জি লেভেল, তার থেকে আরেকটু বেশি একটা এনার্জি লেভেল, এবং সেই বিভিন্ন এনার্জি লেভেলের মধ্যে নিউক্লিয়াসের ট্রানজিশন হতে পারে। এবং এটা এক্সপেরিমেন্টালি ভেরিফাইড। এই যে একটা এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলে নিউক্লিয়াসের যে ট্রানজিশন হতে পারে সেইটা আমরা এক্সপেরিমেন্টালি দেখেছি যখন বাইরে থেকে কোনো একটা এজেন্ট দিয়ে নিউক্লিয়াসগুলোকে এক্সাইট করা হয়, তখন কিন্তু নিউক্লিয়াসগুলো সত্যি সত্যি একটা ম্যাগনেটিক এনার্জি লেভেল থেকে অন্য আরেকটা ম্যাগনেটিক এনার্জি লেভেলে শিফট করে। সুতরাং ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে নিউক্লিয়াসের এনার্জি লেভেল চেঞ্জ হয়। এটা একমাত্র তখনই সম্ভব যদি নিউক্লিয়াসটা নিজেই একটা ম্যাগনেট হয়, বা এটাকে আমরা কোয়ান্টাম মেকানিক্সের ভাষায় বলি যে নিউক্লিয়াসের একটা নিজস্ব ম্যাগনেটিক মোমেন্ট আছে হুইচ ইজ কল্ড স্পিন ম্যাগনেটিক মোমেন্ট। এই যে নিজস্ব কথাটা খুব ইম্পর্টেন্ট, কেননা এটার কোনো ফিজিক্যাল সোর্স নেই। যদিও আমরা এটাকে স্পিন বলছি, কিন্তু আমি এটা বলে রাখি এখানে যে নিউক্লিয়াস ডাজ নট স্পিন। ওরকম নিউক্লিয়াস তো খুবই ছোট্ট, মাইক্রোস্কোপিক পার্টিকেল, ও তো ছোট্ট পার্টিকেলের স্পিন ডিফাইন করা যায় না। আমরা অলরেডি কোয়ান্টাম মেকানিক্সে পড়েছি যে আমরা ফিজিক্যালি স্পিকিং স্পিন বলতে যা বুঝি, পাক খাচ্ছে কোনো একটা কিছু, ওইটাকে যদি বাস্তবে পাক খাচ্ছে ডিফাইন করতে হয় তাহলে কিন্তু খুবই সমস্যা, কেননা বস্তু তো কোয়ান্টাম ওয়ার্ল্ডে বস্তুই নয়, বস্তু তো একটা ওয়েভের মতো। একটা বস্তু যদি বাস্তবে একটা বস্তুই না হয়, বস্তু যদি ওয়েভের মতন ব্যবহার করে, ওয়েভের মতো যাতায়াত করে, তাহলে সেই বস্তুকে তুমি কিভাবে পাক খাওয়াবে?
সো এই স্পিনটাকে বেশি আর কি পার্সোনালি নিয়ে নেওয়ার কোনো দরকার নেই, মানে বেশি খুশি হওয়ার কোনো দরকার নেই যে পাক খাচ্ছে নিউক্লিয়াস, পাক খাচ্ছে নিউট্রন, পাক খাচ্ছে প্রোটন, মোটেই তা নয়। এটা স্পিনটা শুধুমাত্র একটা নাম। এই নামটা কাকে দেওয়া হচ্ছে না, প্রত্যেকটা নিউট্রন, প্রত্যেকটা প্রোটন, প্রত্যেকটা ইলেকট্রন, ওদের একটা নিজস্ব ধর্ম আছে, ওরা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারে। এই নিজস্ব ধর্মটাকেই বলে ওদের স্পিন প্রপার্টি। তাহলে কি বললাম, ইলেকট্রনের মতন ইলেকট্রনেরও স্পিন প্রপার্টি আছে, নিউট্রনেরও আছে, প্রোটনেরও আছে। নিউট্রন আর প্রোটনের স্পিন প্রপার্টি আছে বলেই অ্যাজ এ হোল একটা নিউট্রন ম্যাগনেটের মতো কাজ করে, যেটাকে আমি বার ম্যাগনেট অ্যানালজিতে এরকমভাবে বলতে পারি। মানে যেহেতু একটা নির্দিষ্ট একটা স্পিন প্রপার্টি আছে, সো ইট বিহেভস লাইক আ বার ম্যাগনেট অ্যান্ড ইট ক্যান বি নিউক্লিয়াসের স্পিন। তার আবার নানান রকম ভ্যালু হতে পারে। এখানে দুটোই ভ্যালু দেখাচ্ছি আমরা এই ছবিতে, এবং এর পরের ছবিতেও তাই দেখিয়েছি, কিন্তু বাস্তবে এক একটা নিউক্লিয়াসের স্পিনের ভ্যালু অনেক রকম হয়, বিভিন্ন রকম, এবং সেটা মেজার করা যায় বাই দিস পার্টিকুলার এক্সপেরিমেন্ট called nuclear magnetic resonance. প্রসঙ্গত বলে রাখি যে নিউক্লিয়ার স্পিনের ভ্যালু যদি হয় ক্যাপিটাল আই, তাহলে এনার্জি লেভেল কটা পাবো, সেই সংখ্যাটা হবে 2i+1। যদি কোনো নিউক্লিয়াসের স্পিন হয় 3/2, তাহলে আমরা এনার্জি লেভেল পাবো 2 × 3/2+1, অর্থাৎ 4, 4টে এনার্জি লেভেল পাবো। যদি কারোর স্পিনের ভ্যালু হাফ হয়, তখন আমরা এনার্জি লেভেল কতগুলো পাবো, 2 × ½+1, অর্থাৎ 2টো এনার্জি লেভেল পাবো। তাহলে আমাদের এক্সপ্লেনটা কি করতে হবে, the spikes, the nature of the binding fraction curve, the spikes, the observed values of nuclear spin and nuclear parity। দেখা যাক আমরা কিসে কতদূর সফল হলাম। লিকুইড ড্রপ মডেলে আমরা আগেই দেখেছি যে বাইন্ডিং এনার্জি ইজ সামথিং লাইক দিস, অ্যান্ড দ্য কোএফিসিয়েন্টস, এক্সপেরিমেন্টাল যা অবজারভেশন আছে, বিভিন্ন নিউক্লিয়াস নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়েছে, সেগুলোর কার্ভ ফিটিং করে কোএফিসিয়েন্টগুলোর এরকম ভ্যালু পাওয়া গেছে। সো দেয়ার ইজ আ ভলিউম টার্ম অ্যান্ড which is positive, and the surface term, asymmetry term, Coulomb term, all of them are negative, and the pairing term can be both positive and negative depending on the evenness or oddness of the number of neutron and number of protons. এবার এই বাইন্ডিং এনার্জিকে আমি যদি এ দিয়ে ভাগ করি মাস নাম্বার দিয়ে, তাহলে আমি পাই বাইন্ডিং ফ্র্যাকশন। এখন আমরা একটা একটা করে টার্ম বাই টার্ম ধরে মাস নাম্বারের এগেনস্টে প্লট করব ব্যাপারটাকে। তো বাইন্ডিং এনার্জিকে এ দিয়ে ভাগ করেছি, বাইন্ডিং ফ্র্যাকশন, এবং শুধুমাত্র ভলিউম টার্মটা কনসিডার করছি। তাহলে বাইন্ডিং ফ্র্যাকশন শুধু ভলিউম টার্মটা ধরলে ইট ইজ আ কনস্ট্যান্ট এভি, যেটা প্রায় 15.85, 14-এর একটু উপরে। ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে জাস্ট 14-এর একটু উপরেই একটা সোজা লাইন। দিস ইজ ভলিউম এনার্জি অফ দ্য বাইন্ডিং ফ্র্যাকশন টার্ম। এক্স অ্যাক্সিসে মাস নাম্বার আছে, ওয়াই অ্যাক্সিসে বাইন্ডিং ফ্র্যাকশন আছে। জাস্ট পরের সারফেস টার্মটা যদি আমি কনসিডার করি, সো ইট ইজ -as ডিভাইডেড বাই ক্যাপিটাল A টু দ্য পাওয়ার 1/3। তো দেখা যাচ্ছে যে মাইনাস, তাহলে ভলিউম এনার্জিটা কিছুটা কমবে, এবং এই কমার পরিমাণটা কম মাস নাম্বারের জন্য বেশি, আর বেশি মাস নাম্বারের জন্য কম, কেননা মাস নাম্বারটা নিচে আছে। তাহলে স্বাভাবিকভাবেই সারফেস এনার্জি টার্মটা যখন ভলিউম এনার্জির সঙ্গে অ্যাড হয়েছে, তখন শুরুর দিকে কম মাস নাম্বারের দিকে কার্ভটা একটু বেশি নিচে নেমে গেছে,
বেশি মাস নাম্বারের দিকে কার্ভটা কিন্তু উপরের দিকেই আছে। নেক্সট আমরা কনসিডার করব কুলাম টার্ম। এখানে মাস নাম্বার দিয়ে ভাগ করার ফলে নিচে ক্যাপিটালে টু দ্য পাওয়ার 1/3 পাওয়ারটা আরেকটু বেড়ে গেছে, 1/3টা বেড়ে 4/3 হয়েছে। আচ্ছা, এখানে একটা কথা বলি, এখানে আরো একটু কমে যাবে অবভিয়াসলি। সারফেস এনার্জির জন্য কিছুটা কমেছিল, কুলাম্ব এনার্জির জন্য আরো একটু কমবে, কিন্তু কমার পরিমাণটা দেখা যাচ্ছে যত মাস নাম্বার বাড়ছে তত বেশি বেশি কমে যাচ্ছে কার্ভটা। সেটা ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, কেননা যদিও মাস নাম্বারটা নিচে আছে কুলাম টার্মে, কিন্তু প্রোটনের নাম্বারটা আবার উপরে আছে। তার মানে এই যে কুলাম টার্ম সেটার ভ্যালুটা, ওভারঅল ভ্যালুটা, কেননা যত মাস নাম্বার বাড়ছে তত তো নাম্বার অফ প্রোটনটাও বাড়ছে, যত ক্যাপিটাল এ বাড়ছে তত আমার ক্যাপিটাল জেড বাড়ছে। তাহলে ওভারঅল টার্মটা যত আমি হেভি এলিমেন্টের দিকে যাব, হাই জেড, তত ওভারঅল টার্মের ভ্যালুটা কিন্তু ইনক্রিজ করবে। তার ফলে যেহেতু মাইনাস সাইন আছে, ওভারঅল কার্ভটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে, যেটা আমরা বাইন্ডিং ফ্র্যাকশন কার্ভ, এক্সপেরিমেন্টাল যে বাইন্ডিং ফ্র্যাকশন কার্ভ যেখানে আমরা দেখতে পাই। একই ঘটনা অ্যাসিমেট্রি এনার্জির ক্ষেত্রেও ঘটবে, অ্যাসিমেট্রি টার্ম, কেননা সেখানেও নিচে ক্যাপিটালে টু দ্য পাওয়ার 4/3 আছে ঠিক কথা, কিন্তু উপরে আছে ওই গ্যাপটা, মানে নিউট্রন নাম্বার আর প্রোটন নাম্বারের ডিফারেন্সের হোল স্কোয়ার। এবং যত আমরা হেভি এলিমেন্টের দিকে যাই তত কিন্তু n-z এই ভ্যালুটা কিন্তু তত বাড়তে থাকে। এটা আমরা আমাদের শুরুতে, একদম শুরুতে স্টেবিলিটি কার্ভের ক্ষেত্রেও দেখেছিলাম যে লাইট এলিমেন্টের ক্ষেত্রে n-z = 0। তো যত হেভি এলিমেন্টের দিকে যাই তত n is much much greater than z। নাম্বার অফ নিউট্রন মোটেও প্রোটনের সঙ্গে সমান নয়, ইট ইজ much much greater than the number of protons। তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার পেয়ারিং টার্মটা তো ইভেন বা অর্ডারের জন্য ডিফারেন্ট। পেয়ারিং টার্মটা এখানে দেখানো হয়নি, কিন্তু আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমরা সমস্ত টার্ম অ্যাড করে আমরা, আচ্ছা একটা জিনিস বলি, এখানে এই অ্যারোতে অ্যাসিমেট্রি এনার্জিটা একটু ভুল দেখানো আছে। অ্যাসিমেট্রি এনার্জিটা অ্যাকচুয়ালি একদম উপরে ভায়োলেটটা ভলিউম এনার্জি, তার নিচের লাইট ভায়োলেটটা সারফেস এনার্জি, তার নিচের যে ইমিডিয়েট যে নিচেরটা সেটা কুলাম্ব এনার্জি, এবং তার নিচের যে ব্রাউন সেটা অ্যাসিমেট্রি এনার্জি। এবং আমাদের নেট বাইন্ডিং এনার্জিটা মোটামুটিভাবে এদেরকেই ফলো করে, এক্সেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট লাইট, খুব লাইট এলিমেন্টের দিকটা একটুখানি মানে লিকুইড ড্রপ মডেল থেকে পাওয়া যায় না। আর যেটা পাওয়া যায় না সেটা হলো এই স্পাইকগুলো। এই স্পাইকগুলোর কোনো এক্সপ্লেনেশন কিন্তু লিকুইড ড্রপ মডেল থেকে আমরা পাই না। তাহলে দেন হোয়াট ইজ দ্য সলিউশন? তাহলে নেক্সট মডেল আমরা প্রপোজ করব, সেই নেক্সট প্রপোজড মডেল ইজ নিউক্লিয়ার শেল মডেল। এবার হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ নিউক্লিয়ার শেল মডেল? এখানে আমরা ঠিক বোরের অ্যাটমিক মডেলের মতনই ধরে নেব, ঠিক বোরের অ্যাটমিক মডেলে যেমন একটা কুলম্ব পোটেনশিয়াল থাকে, সেখানে একটা ইলেকট্রন নিউক্লিয়াসের কুলম্ব পোটেনশিয়ালের মধ্যে মুভ করে, সেরকম ভাবেই আমরা এখানে ধরে নেব একটা নিউক্লিয়ার পোটেনশিয়াল। এবং সেখানে নিউট্রনের জন্য আলাদা পোটেনশিয়াল ওয়েল, প্রোটনের জন্য আলাদা পোটেনশিয়াল ওয়েল। নিউট্রনের পোটেনশিয়াল ওয়েলটা পিওরলি বিকজ অফ নিউক্লিয়ার ফোর্স, প্রোটনের পোটেনশিয়াল ওয়েলটা বিকজ অফ নিউক্লিয়ার ফোর্স as well as কুলম্ব রিপালশন। তাহলে
কুলাম্ব রিপালশনের ফলে প্রোটনের পোটেনশিয়াল ওয়েলটা একটু উপরের দিকে আছে, ইট ইজ শিফটেড আপওয়ার্ডস। এই পোটেনশিয়াল ওয়েলটা কেমন হতে পারে তাই নিয়ে নানান রকম বক্তব্য আছে নানান রকম লোকের। কেমন হতে পারে? এটা একটা স্কোয়ার ওয়েল হতে পারে, ঠিক যেমন আমরা পার্টিকেলিনা বক্সে পড়েছিলাম। ডান দিকটা দেখানো আছে, ইট ক্যান বি আ স্কোয়ার ওয়েল, ইট ক্যান বি সামথিং লাইক আ হারমোনিক অসিলেটর। হারমোনিক অসিলেটরের পোটেনশিয়াল ওয়েল কেমন দেখতে হয়? পোটেনশিয়াল ওয়েল তো নয় ওটা, মানে কনভেনশনাল টার্মে ঠিক ঠিক বলা যায় না ওয়েল ওটাকে। যাই হোক, হারমোনিক অসিলেটর পোটেনশিয়ালটা হচ্ছে আমরা জানি হাফ কে এক্স স্কোয়ার, সো ইট ইজ আ প্যারাবোলিক। কনভেনশনাল টার্মে ওয়েল বলতে পারি না এই কারণে বলছি, কেননা ওয়েল জেনারেলি নেগেটিভ পোটেনশিয়ালকেই বলা হয়, আর হাফ কে এক্স স্কোয়ার ইজ সামথিং পজিটিভ, ইট ইজ আ পজিটিভ কোয়ান্টিটি। যাই হোক, তাহলে আমার স্কোয়ার ওয়েল হতে পারে, আমার হারমোনিক অসিলেটর হতে পারে। ছবিটা দেখো ভালো করে। আবার এমনও কিছু হতে পারে যেটা দুটোর একটা কম্বিনেশন, কিছুটা স্কোয়ার ওয়েলের মতো, কিছুটা হারমোনিক অসিলেটরের মতো, যার ফর্মুলাটা হচ্ছে ওই VR ইকুয়াল টু মাইনাস V0 1 প্লাস এক্সপোনেনশিয়াল ব্র্যাকেটে স্মল r মাইনাস ক্যাপিটাল R ডিভাইডেড বাই A. This is called Wood-Saxon potential. Wood-Saxon. It is named after the scientist who proposed this kind of potential. তো মজার ব্যাপার হচ্ছে যে সব রকম পোটেনশিয়াল ধরেই এনার্জি লেভেল ক্যালকুলেট করা হয়েছিল, এবং সেই এনার্জি লেভেলের মধ্যে অরবাইটাল মোশন মানে বোরের অ্যাটমিক মডেল থেকে আমদানি করে SPDF এই সমস্ত ইনক্লুড করা হয়েছিল। এগুলো সবই করা যেতে পারে ওই শ্রোডিঞ্জারস ইকুয়েশনকে বিভিন্ন রকমভাবে মডিফাই করে। তো বাঁদিকের যে সেটটা দেখতে পাচ্ছি সেটা স্কোয়ার ওয়েল পোটেনশিয়ালের জন্য প্লাস দ্য অরবাইটাল মোশন, কেননা এখানে SPDFও ঢুকে গেছে। ডান দিকের যে ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছি লেভেলগুলো, সেগুলো হচ্ছে হারমোনিক অসিলেটরের জন্য প্লাস দ্য অরবাইটাল মোশন। আচ্ছা, এবার বোরের অ্যাটমিক মডেল থেকে আমরা আমদানি করছি কোনটা? এই যে নাম্বার অফ নিউট্রন অর নাম্বার অফ প্রোটন is equal to 2 into 12 plus 1. বোর্ডের অ্যাটমিক মডেলে কি ছিল? SPDF, S এর ক্ষেত্রে অরবাইটাল কোয়ান্টাম নাম্বার L এর ভ্যালু 0, তাহলে S অরবাইটালে কটা ইলেকট্রন থাকতে পারে? 2 into 12 plus 1 অর্থাৎ দুটো ইলেকট্রন থাকতে পারে। P অরবাইটালে কটা ইলেকট্রন থাকতে পারে? 2 into 12 plus 1, L এর ভ্যালু 1 অর্থাৎ ছটা ইলেকট্রন থাকতে পারে। D অরবাইটালে 10টা ইলেকট্রন থাকতে পারে। ঠিক ওই জিনিসটাই এই যে ঠিক এই ব্যাপারটাকেই আমরা এখানেও ডাইরেক্টলি অ্যাপ্লাই করছি যে 1s, এখানে 1s এ দুটো নিউট্রন কিংবা দুটো প্রোটন থাকতে পারে। আগেই আমরা দেখেছি যে নিউট্রনের এনার্জি লেভেল পোটেনশিয়াল ওয়েল আলাদা, প্রোটনের পোটেনশিয়াল ওয়েল আলাদা, তাই নিউট্রনের সেট অফ এনার্জি লেভেলস আলাদা রকমের হবে, প্রোটনের সেট অফ এনার্জি লেভেলস আলাদা রকমের হবে। আচ্ছা, তো 1s এ দুটো নিউট্রন থাকতে পারে, বা এটা যদি প্রোটনের এনার্জি লেভেল হয় তাহলে দুটো প্রোটন থাকতে পারে। 1p তে 6টা নিউট্রন থাকতে পারে বা প্রোটন থাকতে পারে। 1d তে 10টা নিউট্রন থাকতে পারে বা 10টা প্রোটন থাকতে পারে। অ্যান্ড সিমিলারলি ফর অল দ্য অ্যাবভ এনার্জি লেভেলস। এনার্জি লেভেলের যে ভ্যালুগুলো স্কোয়ার ওয়েল ধরলে দেখা যায় 1s এর এনার্জির থেকে 1p এনার্জি লেভেল একটু বেশি, মানে ভ্যালুটা তার থেকে 1d আর একটু বেশি, তার থেকে 2s এর আর একটু বেশি। হারমোনিক অসিলেটর পোটেনশিয়ালের ক্ষেত্রে দেখা যায় 2s আর 1d এদের এনার্জি লেভেল এনার্জির ভ্যালুটা সেম।
একই রকমভাবে স্কোয়ার ওয়েলের ক্ষেত্রে দেখা যায় 1f এর এনার্জিটা আরেকটু বেশি, 2p-টা আরও বেশি। হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে দেখা যায় 2p আর 1f এদের এনার্জির ভ্যালুটা সেম। সো অন। এবার কোথায় কোথায় আমরা এক্সপেক্ট করব যে নিউক্লিয়াসটা ক্লোজড হতে পারে, যেমন 1s। 1s এর থেকে 1p এর এনার্জি অনেকটা বেশি, তাহলে 1s এ একটা ক্লোজার হতে পারে শেলের। তাহলে টোটাল নাম্বার অফ নিউট্রন বা প্রোটন হচ্ছে 2। 2 এর পরে 1p আছে, সেখানে 6টা, তার মানে টোটাল আমার হলো 6, 7, 8। 1s এ 2, 1p-তে 6, 6 আর 2 8। So after the number of nucleons is 8, shell can be closed. তার ঠিক পরে 2s আর 1d এদের এনার্জি লেভেল কাছাকাছি বা হারমোনিক অসিলেটরের ক্যালকুলেশনে প্রায় সমান। সেখানে আরেকটা ক্লোজার হতে পারে, যেখানে টোটাল সামটা আমি পাচ্ছি 2 + 6 + 10 + 2 অর্থাৎ 20। তাহলে 2-এ একটা ক্লোজার হতে পারে, 8-এ একটা ক্লোজার হতে পারে, 20-তে একটা ক্লোজার হতে পারে, 20-র ঠিক পরে দেখা যাচ্ছে যে 40-এ একটা ক্লোজার হতে পারে, কারণ 1f-এ 14টা আছে, 2p-তে 6টা আছে। 2p আর 1f-এর এনার্জি লেভেল খুব কাছাকাছি বা এক্স্যাক্টলি সেম। যদি 2p পর্যন্ত নাম্বার অফ নিউক্লিয়নস আমি অ্যাড করি, সো ইট ইজ 2 + 6 + 10 + 2 + 14 + 6, total is 40. 40-তে একটা ক্লোজার হতে পারে। তাহলে আমাদের ম্যাজিক নাম্বার, the magic numbers we are getting is 2, 8, 20, 40, 70, 112 and 168, which does not at all match with our spikes, the position of the spikes. আমাদের ম্যাজিক নাম্বারগুলো ছিল 2, 8, 20, 28, 50, 82, 126। তাহলে এই পোটেনশিয়ালগুলো ঠিকঠাক প্রেডিক্ট করতে পারছে না। The magic numbers. So this framework is unable to explain the magic number, and we need to consider the spin orbit coupling, অর্থাৎ আগেই বলেছি প্রত্যেকটা প্রোটন নিজেই একটা ম্যাগনেট, আবার ও একটা অরবিটে ঘুরছে, সেই ঘূর্ণনের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হচ্ছে। সেই ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে, অর্থাৎ অরবিটাল মোশনের যে ম্যাগনেটিক ফিল্ড, তার সঙ্গে প্রোটন যে নিজেই একটা ম্যাগনেট, সে ইন্টারঅ্যাক্ট করছে। দিস ইজ স্পিন অরবিট কাপলিং। স্পিন অরবিট কাপলিং ইন্ট্রোডিউস করার ফলে আমরা পেলাম, আগে আমরা কি পাচ্ছিলাম 1s, 1p, 1d, 2s, 1f, 2p এইগুলো পাচ্ছিলাম শুধুমাত্র বাঁ দিকটা। এখন আমরা কাপলিং এর ফলে পেলাম ডান দিকটা। তারপর তো আগের দিন ডিসকাস করেছি যে আমরা টোটাল আমরা i এর টোটাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটা পাচ্ছি, মাল্টিপ্লিসিটি হচ্ছে 2 × কোয়ান্টাম নাম্বার +1, এবং আমরা শেলের ক্লোজারগুলো যদি একটু ঠিকভাবে কনসিডার করি, তাহলে আমরা 2, 8, তারপর 2s আর 1d-র এনার্জি কাছাকাছি, তাই 2s 1d-র উপরে একটা ক্লোজার অর্থাৎ 20, তারপর 1f 7/2, এই এনার্জি লেভেলটা বাকিগুলোর সঙ্গে অনেকটা গ্যাপ আছে, তাই 1f-এর পরে একটা ক্লোজার দেখবো আমরা, কনসিডার করব, তখন পাই 28। সমস্ত ম্যাজিক নাম্বার প্লাস ক্লোজড শেলস ইন্ডিকেটেড বাই ম্যাজিক নাম্বারস অফ দ্য নিউক্লিয়ন্স। উই আর গেটিং অল দ্য ম্যাজিক নাম্বারস কারেক্টলি প্রেডিক্টেড বাই নিউক্লিয়ার শেল মডেল। এবং আমাদের এই যে শেলের ক্লোজার, এই থিওরিটা একদম পাকা থিওরি। কেননা এখান থেকে আমাদের স্পিন আর প্যারিটিগুলো একদম সুন্দরভাবে ম্যাচ করে যায় উইথ আওয়ার এক্সপেরিমেন্টাল অবজারভেশন।
This is a problem set. This is given to you as an assignment, and I want all of them submitted within Saturday. After that you will get the next video. So first problem, it is solved. So give the spin and parity as expected from the shell model of the ground states of ytterbium 173. In order to determine the spin and parity, we consider the valence nucleon model or nuclear shell model. এখানে only the last unpaired nucleon determine the spin and parity of the whole nucleus. আগেই বলেছি যেই পর্যন্ত শেলটা ক্লোজ হয়ে যাবে বা পেয়ারিং কমপ্লিট হয়ে যাবে সেই পর্যন্ত কোনো কন্ট্রিবিউশন থাকবে না। তো প্রথমে আমাদের দেখতে হবে যে which one is the unpaired nucleon. ইট্রিবিয়ামের জন্য number of neutron হচ্ছে 103. You can look up the number of protons for it. So the number of protons is even for ytterbium. যেহেতু even number of proton, সুতরাং সেখানে কোনো unpaired proton নেই, শুধুমাত্র নিউট্রন আছে, odd number of neutrons. সুতরাং আমাকে নিউট্রনের কনফিগারেশনটাই দেখতে হবে। এইবার আমরা তাহলে শেল মডেলে আমাদের যে অর্ডার আছে সেই অনুযায়ী 1s 2s 1s 1p 1d 2s 1f 2p যতগুলো নিউট্রন বসানো যায় সেই অকুপেশন অনুযায়ী আমরা পরপর বসিয়ে দেব, এবং বসানোর ফলে দেখা যাবে যে they occupy completely all the levels up to 2f 5/2 shell. আচ্ছা 2f পর্যন্ত কি চার্টে দেওয়া আছে? let me see 1g. ওকে, আচ্ছা এই চার্টে তো 2f পর্যন্ত দেওয়া নেই, তাহলে এই অর্ডারিংটা একটা টেক্সট বুক দিয়েছিলাম নিউক্লিয়ার ফিজিক্সের গ্রুপে দিয়েছিলাম, ইবুক, সেই ইবুক থেকে দেখে একটু করে নিবি, ঠিক আছে? কারণ 2f পর্যন্ত এখানটাতে দেওয়া নেই অর্ডারিংটা। 2f 5/2 তাহলে আনপেয়ার্ড, তাহলে ফাইনাল নিউট্রন যেটা আনপেয়ার্ড সেটা 2f 5/2 আইগেন স্টেটে আছে। সুতরাং the expected spin is 5/2 এবং f এর ক্ষেত্রে l এর ভ্যালু 3 which is a odd number, so the parity is odd parity. এটা লেখার নিয়ম হচ্ছে 5/2 মাইনাস। এবার হোম টাস্ক হচ্ছে predict the spin and parity of the ground states of এইগুলো লিথিয়াম 7 নাইট্রোজেন 15 এটসেট্রা, যতগুলো আমার এই শেল মডেলের এই স্টাডি মেটেরিয়ালে আর কি এনার্জি লেভেলের ভিতরে যতগুলো পেয়ে গেলি, আর যেগুলো পাবি না সেগুলো ওই যে টেক্সট বুকটা আছে সেখান থেকে দেখে বসাবি।